আমার মিথ্যা নাটক কি এবার চিরতরে শেষ হতে চলেছে, নাকি সাপের এক চালেই ফাঁস হয়ে যাবে তার আসল রূপ? বাণীর আসল পরিচয় কি অবশেষে রায়বাড়ির সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে? ঈশানী কি জানতে পারবে যে মেয়েটিকে সে নিজের মেয়ের মতো ভালোবেসে বুকে আগলে রেখেছে সে আসলে এক চরম প্রতারক? আর যাকে সে প্রতিনিয়ত অপমান করে চলেছে সেই বাণীই হল তার নিজের গর্ভের আসল সন্তান? হ্যাঁ বন্ধুরা, এমনই সব শ্বাসরুদ্ধকর আর গায়ে কাটা দেওয়া প্রশ্নের উত্তর নিয়ে স্টার জলসার জনপ্রিয় এবং আপনাদের সবার প্রিয় ও মোর দরদিয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে এক অভাবনীয় এবং আবেগঘন হাই ভোল্টেজ ড্রামা। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই রায়বাড়ির থমথমে এবং বিষণ্ণ এক পরিবেশ। ঈশানী, যিনি নিজের জেদ আর অপমানে অন্ধ হয়ে না খেয়ে ঘরের দরজা বন্ধ করে বসে আছেন, তার এই না খেয়ে থাকার কারণে পুরো বাড়ির মানুষের মধ্যে এক চরম উদ্বেগ আর চিন্তার ছায়া নেমে এসেছে। বাড়ির বড় থেকে শুরু করে সবাই চেষ্টা করেছে ঈশানীকে বোঝানোর, তাকে অন্তত একটু খাবার মুখে তুলে দেওয়ার অনুরোধ করেছে, কিন্তু কিছুতেই কারও কোনো লাভ হয়নি। ঈশানী নিজের সিদ্ধান্তে অটল। তার মনের ভেতরে চলছে এক অদ্ভুত অভিমান আর প্রতিশোধের আগুন। সে কোনোভাবেই বাণীর হাতের ছোঁয়া বা বাণীর কোনো কথা মেনে নিতে রাজি নয়, কারণ তার চোখে বাণী হল সেই মেয়ে যে তার সাজানো সংসার এবং তার তথাকথিত মেয়ে মৌলির জীবনে অশান্তি ডেকে এনেছে। কিন্তু ঈশানী তো জানেই না সে যাকে ঘৃণা করছে সেই বাণী তার নারী ছেঁড়া ধন, তার আসল সন্তান। ঠিক এই চরম হতাশা আর ব্যর্থতার মুহূর্তেই গল্পে এক জাদুকরী বাঁক আসে। বড়রা যখন সবাই ব্যর্থ, তখন ঈশানীর ঘরের বদ্ধ দরজার ওপারে এসে দাঁড়ায় ছোট্ট মিষ্টি এবং সবার আদরের তানিয়া, যাকে বাড়ির সবাই আদর করে প্রিন্সেস বলে ডাকে। এই ছোট্ট মেয়েটি, যার ভেতরে কোনো জটিলতা নেই, কোনো অহংকার নেই, সে তার ছোট ছোট হাতে খাবারের প্লেট নিয়ে হাজির হয় ঈশানীর কাছে। বাড়ির অন্যান্য সদস্যরা, বিশেষ করে বয়স্ক দিদিভাই এবং অন্যান্যরা অবাক হয়ে দেখতে থাকে কিভাবে ওইটুকু একটা বাচ্চা মেয়ে সেই অসম্ভব কাজটা করার দায়িত্ব নিচ্ছে, যা বাড়ির কোনো বয়স্ক মানুষ করতে পারেনি। দিদিভাই অবাক হয়ে বলেন, দেখলে দিদিভাই কেমন কায়দা করে ভেতরে ঢুকে গেল? মামাম তো মাকে নিয়ে ভেতরে চলে গেল, কিন্তু ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ও পারবে মাকে খাওয়াতে? তখন পাশ থেকে আরেকজন খুব আত্মবিশ্বাসের সাথে বলে ওঠে, আলবাত পারবে, বিলক্ষণ পারবে। এই দৃশ্যটি দর্শকদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়, কারণ আমরা জানি রক্তের টান পৃথিবীর সব অভিমান আর দূরত্বের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তানিয়া ঘরের ভেতরে গিয়ে ঈশানীকে যে মিষ্টি ভাষায় আর আদরে গলায় কথাগুলো বলে, তা যে কোনো পাষাণ হৃদয়কেও গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তানিয়া বলে, মামা তো মাকে খুব ভালোবাসে, তোমার মন খারাপ হলে মায়েরও মন খারাপ হয়, তুমি খুশি হলে মাও খুশি হয়। এই ছোট্ট মেয়েটি আসলে বাণীর মনের কথাগুলোই যেন ঈশানীর সামনে তুলে ধরছে। তানিয়া আরও বলে, আমি যেমন সবসময় মাকে হ্যাপি দেখতে চাই, আমি যেমন করে আমার মাকে খুব ভালোবাসি, আমার মাও তেমন তোমাকে খুব ভালোবাসে দিদিভাই। কথাগুলো শুনে ঈশানীর মনের ভেতরে জমে থাকা বরফ যেন কিছুটা হলেও গলতে শুরু করে। কিন্তু ঈশানী, যে কিনা মৌলির মিথ্যা কথায় এবং নিজের ভুল ধারণায় সম্পূর্ণ অন্ধ হয়ে আছে, সে নিজেকে সামলে নিয়ে বলে, তোমার মাকে কি আমি কম ভালোবেসেছিলাম তানিয়া? কিন্তু বারবার তোমার মা আমার ভালোবাসাকে ভেঙে দেয়, আমার বিশ্বাসকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। ঈশানীর এই কথার মধ্যে লুকিয়ে আছে এক গভীর বেদনা। সে সত্যিই বাণীকে একসময় ভালোবেসেছিল, কিন্তু ষড়যন্ত্রকারী মৌলি আর পিনাকির জালে আটকা পড়ে সে আজ সত্য থেকে অনেক দূরে। কিন্তু তানিয়া তো হার মানার পাত্রী নয়। সে তার ছোট্ট ছোট্ট যুক্তিতে ঈশানীকে কাবু করে ফেলে। সে বলে, কিন্তু তুমি না খেলে আমার মা বাবা সবার মন খারাপ হবে, আর আমার মা বাবার মন খারাপ হলে আমার মন খারাপ হবে না? এরপর তানিয়া অত্যন্ত আদুরে ভঙ্গিতে ঈশানীকে বলে, আমার মা যখন আমার ওপরে রেগে যায়, তখন আমি মাকে খাইয়ে দিলে মা খেয়ে নেয়, আমি খাইয়ে দিলে তুমি খাবে দিদিভাই? এই অকাট্য এবং নিষ্পাপ ভালোবাসার আহ্বানের কাছে অবশেষে হার মানতে বাধ্য হয় ঈশানী। তানিয়ার হাতে সে এক টুকরো রুটির রোল মুখে তুলে নেয়। ঠিক এই সময়েই আমরা দেখতে পাই অনিরুদ্ধের উদ্বেগ আর উৎকণ্ঠার দৃশ্য। অনিরুদ্ধ ফোনে যোগাযোগ করে বাড়ির লোকজনের সাথে। সে জানতে চায় ঈশানীর কি অবস্থা, সে কিছু খেয়েছে কিনা। কারণ অনিরুদ্ধ জানে ঈশানী যদি না খেয়ে থাকে তবে বাণীর মনেও শান্তি থাকবে না। ফোনের ওপাশ থেকে তাকে জানানো হয় যে বাড়ির বড়রা কেউ পারেনি, কিন্তু হায়ার অথরিটি কাজ হাসিল করেছে। অনিরুদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করে, হায়ার অথরিটি মানে? মানে তানিয়া?
ফোনের ওপাশ থেকে উত্তর আসে, একদম ঠিক ধরেছ। এই দৃশ্যটি অনিরুদ্ধ আর বাণীর সম্পর্কের গভীরতা এবং তাদের সন্তান তানিয়ার প্রতি পরিবারের সবার যে ভালোবাসা আর ভরসা তা দারুণভাবে ফুটিয়ে তোলে। অনিরুদ্ধের মনেও এক বিশাল স্বস্তি নেমে আসে। সে বুঝতে পারে রক্তের সম্পর্ক কখনো মিথ্যা হতে পারে না। তানিয়া যে নিজের অজান্তে তার দিদিভাইয়ের, যিনি আসলে তার সত্যিকারের দিদিভাইয়ের, মন গলিয়ে দিয়েছে তা দেখে দর্শকদের চোখেও জল চলে আসে। এই ছোট্ট মেয়েটি প্রমাণ করে দিল যে ভালোবাসা দিয়ে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটাও খুব সহজেই করা সম্ভব। তবে নাটকের আসল ক্লাইম্যাক্স তো তখনও বাকি। তানিয়ার হাতে ঈশানী খাবার মুখে তুলে নিলেও তার মনের ভেতরের অভিমান আর রাগ পুরোপুরি শান্ত হয়নি। তানিয়া যখন বাইরে আসে এবং বাড়ির লোকেরা বুঝতে পারে যে তানিয়া অন্তত ঈশানীর উপোস ভাঙাতে পেরেছে, তখন সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু এরপরেই ঈশানী আর বাণীর মধ্যে এক মুখোমুখি এবং অত্যন্ত তীক্ষ্ণ বাগবিতণ্ডা শুরু হয়। ঈশানী তার স্বভাবসুলভ অহংকার এবং ভুল বোঝাবুঝির জায়গা থেকে বাণীকে সরাসরি আক্রমণ করে বসে। সে অত্যন্ত ক্ষোভের সাথে বাণীকে বলে, তোমার তো লজ্জা হওয়া উচিত, এইটুকু একটা বাচ্চাকে দিয়ে আমাকে ম্যানিপুলেট করছো। আমি তানিয়ার কথাতে উপোস ভাঙলেও আমি আর কিচ্ছু খাবো না। ঈশানীর এই অভিযোগ ছিল বাণীর জন্য এক বিশাল মানসিক আঘাত। যে মেয়েটা নিজের গর্ভধারিণী মাকে শুধুমাত্র সুস্থ দেখার জন্য, তার মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য এত কষ্ট করছে, তাকেই শুনতে হচ্ছে ম্যানিপুলেশনের অপবাদ। কিন্তু বাণী আজ আর চুপ করে থাকার মতো মেয়ে নয়। সে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে ঈশানীকে জবাব দেয়, ম্যানিপুলেট করার ইচ্ছে থাকলে আরও অনেক উপায় ছিল, আমরা আপনার শরীরটা নিয়ে চিন্তায় ছিলাম। ঈশানী যখন রাগে বলে ওঠে, এতই যদি চিন্তা তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ না কেন? তখন বাণী এমন একটি কথা বলে যা পুরো দৃশ্যের মোড় ঘুরিয়ে দেয়। বাণী বলে, বাড়ি থেকে চলেই যেতাম যদি আপনার মেয়ে না হতাম। আজ আমি ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলেই যাচ্ছিলাম, কিন্তু তখন আমার মেয়ে আমাকে বোঝালো, আমিও যাব না, আমার বাবার প্রিন্সেস, তুমিও থাকবে, আমাদের ছাড়া থাকলে আরও কষ্ট পাবে। বাণীর এই কথার মধ্যে লুকিয়েছিল এক বুক ফাটা কান্না আর না বলা অনেক সত্য। বাণী নিজের হাতে ঈশানীর জন্য খাবার রান্না করেছে। কি রান্না করেছেন জানেন? কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল, সর্ষে ফোড়ন দিয়ে টক ডাল, লাউ আর একটু রাঁধুনি ফোড়ন দেওয়া তরকারি। এই মেনুটা শুনেই বাড়ির বয়স্করা অবাক হয়ে যায়, কারণ এই রান্নাগুলো একদম নিখুঁতভাবে ঈশানীর পছন্দের। একজন মা কি খেতে ভালোবাসে সেটা কি রক্তের সম্পর্ক ছাড়া অন্য কেউ এত নিখুঁতভাবে জানতে পারে? বাণী বলে, আমি নিজের হাতে রান্না করেছি, দয়া করে একটু খেয়ে নিন। এই দৃশ্যটি প্রমাণ করে যে ঈশানী যতই বাণীকে দূরে ঠেলে দিক না কেন, প্রকৃতির নিয়ম আর রক্তের টান বারবার